আচমকা এক দুর্ঘটনায় একজন লোকের মৃত্যু হয়। পুলিশ আর সাধারণ মানুষের চোখে সেটা নেহায়েতই দুর্ঘটনাজনিত মৃত্যু, কিন্তু একজন সাধারণ রিপোর্টার বুঝতে পারে মৃত্যুটা স্বাভাবিক নয়, বরং কেউ পরিকল্পিতভাবে এই খুনটা ঘটিয়েছে। শুধু এই খুনটাই নয়, রহস্যের সমাধান করতে গিয়ে বেরিয়ে আসে খুনি আসলে একজন কন্ট্রাক্ট কিলার। সাধারণ মানুষের ছদ্মবেশে পুলিশের চোখের আড়ালে সে করে যাচ্ছে একের পর এক খুন, আর খুনগুলো সে করছে এতটাই সূক্ষ্মভাবে যে দেখে বোঝার উপায় নেই এগুলো আদৌ খুন। কিন্তু এই স্মার্ট খুনিকে ধরতে তার পেছনে লাগে সেই রিপোর্টার। শুরু হয়ে যায় কন্ট্রাক্ট কিলার আর এই সাধারণ রিপোর্টারের মধ্যে এক লুকোচুরি খেলা। একজন আরেকজনকে ধরার চেষ্টা, খুন করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয় কে? এই স্মার্ট কন্ট্রাক্ট কিলার নাকি একজন সাধারণ রিপোর্টার? দর্শক, চলুন আজকে শুনে আসি সেই গল্পটাই। জয় একজন নিউজ রিপোর্টার। অবশ্য রিপোর্টার বললে ভুল হবে, সে আসলে একটি পত্রিকার জন্য বিজ্ঞাপন খুঁজে আনে। তার অনেক দিনের ইচ্ছা ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করবে, কিন্তু কোয়ালিফিকেশন না থাকায় সেটা আর হয়ে ওঠেনি। তাই পত্রিকার জন্য ছোটখাটো বিজ্ঞাপন খুঁজে আনার কাজটাই সে বর্তমানে করছে। আর এই কাজটা সে করে বেশ অভিনব এক পদ্ধতিতে। এলাকায় যখনই কারোর মৃত্যু হয় সে সেখানে যায়। মুসলিম কারোর মৃত্যু হলে মুসলমানের বেশে, হিন্দু কারোর মৃত্যু হলে হিন্দুর বেশে, আর খ্রিস্টান কারোর মৃত্যু হলে খ্রিস্টানের বেশে। এরপরে বেশ খানিকটা সময় নিয়ে মৃত ব্যক্তির পরিবার, আত্মীয়, বন্ধুবান্ধবের কথাবার্তা শোনে। বাড়িতে থাকা ছবি দেখে মৃত ব্যক্তি সম্পর্কে একটা ধারণা নেয়। এরপর সে সবাইকে বলে যে সে মৃত ব্যক্তির খুব কাছের লোক ছিল, কিন্তু কেউ তাকে মৃত্যুর সংবাদটা জানায়নি পর্যন্ত। নিজে থেকে জানতে হয়েছে। হয়তো মৃত ব্যক্তির আরও অনেক কাছের লোক আছে যারা এই খবরটা এখনো জানে না, আর পরিবারেরও এসব লোকের সাথে কোনো পরিচয় নেই। তাই সবচেয়ে ভালো হয় পত্রিকায় মৃত্যু সংবাদ ছাপানো, তাহলে অন্তত সবাই জানতে পারবে। এরপর পত্রিকায় বিজ্ঞাপনটা দিতে কত টাকা লাগতে পারে সেটা সে জানায়, আর নিজে প্রথমে কিছু টাকা দিয়ে সবাইকে বলে কিছু কিছু করে দিতে, যাতে বিজ্ঞাপনটা ছাপানো যায়। শোকের মুহূর্তে তার এমন কথায় সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে, টাকাও দেয়। এভাবে যায় প্রায় 1000 খানেক বিজ্ঞাপন তার পত্রিকাকে কালেক্ট করে দিয়েছে। তার একটাই চাওয়া, ক্রাইম রিপোর্টার ব্রাঞ্চে যেন তাকে নেওয়া হয়। কিন্তু বছর খানেক কাজ করার পরেও পদোন্নতি মেলেনি। রিকোয়েস্ট করলে বলা হয় কোয়ালিফিকেশন নেই। তো কাজের সূত্রেই সে আচ্যুত শর্মা নামের একজন লোকের মৃত্যুর খবর শুনে সেখানে যায়। গিয়ে দেখে আচ্যুত শর্মার অঞ্জলি নামের একটা ছোট্ট মেয়ে আছে। নিজের বাবার মৃত্যুতে সে একটুও কাঁদছিল না। এটা দেখে জয়ের নিজের কথা মনে পড়ে যায়। জয় যখন খুব ছোট তখন একদিন ঘুম থেকে উঠে দেখে বাবা মা দুজনেই মারা গেছে। লোকজন তাদের কাফন পরিয়ে শুইয়ে রেখেছে। সে এতটাই ছোট ছিল যে মৃত্যু কি সেটা বুঝলেও বাবা মা আর কোনোদিন ফিরে আসবে না এই ব্যাপারটা সে ঠিক বুঝে উঠতে পারছিল না। আর এই কারণেই একটুও কাঁদেনি। তার একজন আন্টি আছে, জয়কে কাঁদতে না দেখে সে বুঝতে পেরেছিল না কাঁদলে এই কষ্টটা ভেতরে জমা থেকে যাবে, যেটা ভেতরে ভেতরে একটা ট্রমা তৈরি করবে। বাবা মায়ের মৃত্যুর পর জয় এই আন্টির কাছেই বড় হয়েছে। আন্টি দীর্ঘদিন ধরে তার সাথে ইচ্ছাকৃতভাবে খারাপ ব্যবহার করেছে শুধুমাত্র তাকে কাঁদানোর জন্য। জয় যতদিন না কেঁদেছে আন্টিও ততদিন কাঁদেননি। এভাবে আন্টি তাকে বাবা মায়ের অভাববোধ করিয়ে কাঁদিয়েছিলেন, কাঁদিয়ে ভেতরে জমে থাকা কষ্টটা বের করে দিয়েছিলেন। তো জয় বুঝতে পারে অঞ্জলির সাথেও তেমন কিছু একটা হতে যাচ্ছে। অঞ্জলির জন্য তার খারাপ লাগে, আর এই কারণেই নিজের কাজ শেষ না করেই সে চলে আসে। জয় শহরে একা থাকে, আন্টি থাকেন গ্রামে। এখানে তার মাত্র 3 জন বন্ধু, কেউই তেমন কিছু করে না। একজন একটা কবরস্থানের দেখাশোনা করে, আরেকজন হাসপাতালের পোস্টমর্টম রুমে ডাক্তারের সাথে কাজ করে, আর তৃতীয় জন জয়ের সাথে মৃত ব্যক্তিদের বাড়িতে আসা যাওয়া করে। জয়কে সেই মূলত খোঁজ খবর দেয়। বলতে গেলে জয়ের অ্যাসিস্ট্যান্ট। তাদের একটা গাড়িও আছে যেটার মৃতদেহ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর আরও কিছুদিন কেটে যায়। এর মধ্যে জয় অঞ্জলিকে ফলো করে। একদিন সে অঞ্জলির সাথে দেখাও করে। স্কুল থেকে ফেরার পথে অঞ্জলি তখন একটা বেঞ্চে বসেছিল, যে বেঞ্চে সে বাবার সাথে মাঝে মধ্যে বসে গল্প করত। জয় গিয়ে অনেক কথা বললেও অঞ্জলি চুপ। বাবার মৃত্যুর পর সে একদম চুপচাপ হয়ে গেছে। জয় যখন চলে আসতে যাচ্ছিল তখন অঞ্জলি তার হাত ধরে জিজ্ঞেস করে তার বাবার কি হয়েছে। জয় এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। এদিকে বিবিএ নামের একটা ব্যাংক বিশাল অঙ্কের টাকার গাফলতির দায়ে পড়ে। তাদের বিরুদ্ধে মামলা হয়, আর এর প্রধান সাক্ষী এই ব্যাংকেরই একজন কর্মী বিক্রান্ত। বেশ রুটিন মাফিক চলে,
রোজ সকালে বিকেলে মন্দিরে যায়, সন্ধ্যায় ঘণ্টাখানেক মাঠে খেলাধুলা করে, বেশ ভালো খেলোয়াড়ও বটে। ব্যাংকের বিরুদ্ধে সাক্ষী হওয়ায় তার জীবন ঝুঁকিতে ছিল, তাই তাকে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। দুজন পুলিশ সিভিল ড্রেসে সবসময় তার সাথে থাকত। মামলার শুনানির আগের দিন সন্ধ্যায় অভ্যাসবশত বিক্রান্ত মন্দিরে যায়। পুলিশ দুজন একটু দূরে দাঁড়িয়ে চা খাচ্ছিল, রাস্তার পাশেই মন্দির। সেদিন বৃষ্টি হওয়ায় রাস্তায় বেশ পানি জমেছিল। মন্দিরের ওপরে আশেপাশের অনেকটা জায়গা জুড়ে সিরিজ লাইটে আলো দেওয়া। বিক্রান্ত পুজো দিতে দিতে পেছাতে পেছাতে পানির ওপরে চলে আসে, আর তখনই ওপরে লাইটিংয়ের একটা তার ছিঁড়ে পানিতে এসে পড়ে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিক্রান্ত মারা যায়। পুরোটাই দুর্ঘটনা, কিন্তু মামলার শুনানির ঠিক আগের সন্ধ্যায়। যেহেতু হাই প্রোফাইল কেস, তাই তদন্তের দায়িত্ব পড়ে এসিপি সীতার ওপর। সীতা ঘটনাস্থলে এসে তদন্ত করে যায়। এরপর রিপোর্টাররা যখন ইন্টারভিউ নেয় যে বিক্রান্তের মৃত্যু আসলে কিভাবে হয়েছে, তখন সীতার সিনিয়র অফিসার বলে এটা নিছক দুর্ঘটনা। কিন্তু সীতা জানায় এটা দুর্ঘটনা হতেও পারে, আবার নাও হতে পারে। তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। সীতার এই বক্তব্যে কেসটা আর সহজ দুর্ঘটনা থাকে না, নতুন মোড় নেয়। সীতার সিনিয়র অফিসারের এটা পছন্দ হয় না। সে সীতাকে মাত্র 7 দিন সময় দেয় তদন্তের জন্য। এদিকে বিক্রান্তের শেষকৃত্যের দিনও যায় সেখানে আসে নিজের বিজ্ঞাপনের কাজ হাসিল করতে। কিন্তু আচমকা তার চোখে পড়ে বিক্রান্তের মরদেহের দিকে, গলায় আর গালে পোড়া দাগ। লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারে বিক্রান্ত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। তখনই হঠাৎ তার মনে পড়ে অঞ্জলির বাবার মরদেহ এমন দাগ ছিল, সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। জয় ভাবতে থাকে মাত্র কিছুদিনের ব্যবধানে একই এলাকার দুজন লোক একইভাবে কিভাবে মারা গেল। তার উপর দুজনের জীবনযাত্রাও প্রায় একই রকম ছিল। দুজনেই মন্দিরে যেত, দুজনেই মেট্রোতে করে অফিসে যেত। তার মনে সন্দেহ দানা বাঁধে এগুলো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। জয় আর তার বন্ধুরা কবরস্থানের একটা জায়গায় বসে রোজ আড্ডা দিত, ড্রিঙ্ক করত। সেখানে বসেই সে বন্ধুদের কাছে নিজের সন্দেহের কথা জানায়। তখন নিউজে এসিপি সীতার বক্তব্যও দেখে। সীতারও ধারণা বিক্রান্তের মৃত্যু খুন হতে পারে। পরদিন সীতা যখন বিক্রান্তের মৃত্যুস্থল মন্দিরের সামনের জায়গাটা পরীক্ষা করছিল, জয় বন্ধুকে নিয়ে সেখানে যায়। সে সীতার সাথে কথা বলার চেষ্টা করে, জানায় যে বিক্রান্তের মৃত্যুর একই প্যাটার্নে কিছুদিন আগে এই এলাকায় আরেকটা মৃত্যু হয়েছে। তাই তার ধারণা বিক্রান্ত দুর্ঘটনায় মরেনি, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কিন্তু হুট করে একজন এসে এসব বলায় সীতা বিরক্ত হয়। তার মনে হয় কেউ একজন দৃষ্টি আকর্ষণের জন্য এসব বলছে। তাছাড়া উপরমহল থেকে চাপ থাকায় সীতার মেজাজও খারাপ ছিল। সে কনস্টেবল মূর্তিকে দিয়ে জয়কে তাড়িয়ে দেয়, বলে দেয় সন্দেহ থাকলে লোকাল থানায় রিপোর্ট করতে। কিন্তু জয় হাল ছাড়েনি। সে আর তার বন্ধু বিক্রান্তের মৃত্যুস্থলে রোজ বসা একজন ভিক্ষুকের সাথে গিয়ে কথা বলে, চা খাইয়ে টাকা দিয়ে কিছু প্রশ্ন করে। জানতে পারে মন্দিরের ওপরে যে লাইটিং আছে সেটা 3 দিন পর পর একজন খাটো করে টেকনিশিয়ান এসে ঠিক করে যায়। কিন্তু বিক্রান্তের মৃত্যুর 3 দিন আগে থেকে রোজ অন্য লম্বা একজন লোক আসতো আর লাইটিং চেক করে যেত, কিন্তু কখনোই কিছু ঠিক করতো না। তাছাড়া বিক্রান্ত যখন মারা যায় তখনও সেই লম্বা লোক একটু দূরে দাঁড়িয়েছিল, আর বিক্রান্তকে মরতে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। জয়ের আর বুঝতে বাকি থাকে না ওই লোকই খুনি। সে ভিক্ষুককে জিজ্ঞেস করে লোকটা দেখতে কেমন। লোকটা বলে লম্বা, মাথায় টাক, চোখে মোটা ফ্রেমের চশমা, আর পায়ে পোলিওর সমস্যা থাকায় খুঁড়িয়ে হাঁটত। আসলে বিক্রান্তকে সত্যিই খুন করা হয়েছে। বিবিএ ব্যাংকের মালিক একজন কন্ট্রাক্ট কিলারের মাধ্যমে খুনটা করিয়েছে। সীতা তদন্ত শুরু করায় সে ভীষণ ভয় পেয়ে যায় ধরা পড়ে যাবে। আর এই কারণেই বশির নামের যে লোকের মাধ্যমে সে কিলারকে কন্ট্রাক্ট দিয়েছিল তাকে কল করে। বশির একটা সাধারণ দোকান চালায়, কিন্তু এসবের আড়ালে তার আসল কাজ সাধু নামের একজন কন্ট্রাক্ট কিলারের সাথে ডিল করা, খুনের সুপারি কালেক্ট করে দেওয়া। বশির ব্যাংকের মালিককে আশ্বস্ত করে এমন একজন কিলার খুন করেছে যে কখনো ভুল করে না, তাই কোনো সমস্যা হবে না। এদিকে জয় আর সীতা তদন্ত চালাচ্ছে, আরেকদিকে নিজের কাজ চালিয়ে যাচ্ছে সাধু নামের কন্ট্রাক্ট কিলার। আর জয়ের উদ্দেশ্য একটাই, অঞ্জলিকে জানানো তার বাবার সাথে আসলে কি হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত করতে জয় আচ্যুত শর্মা যে মন্দিরের সামনে মারা গেছে সেখানে যায়। গিয়ে দেখে পাশেই একটা এটিএম বুথ আছে। সেখানে সিসি ক্যামেরা থাকলেও আচ্যুত যেখানে মারা গেছে সেই জায়গাটা ক্যামেরায় কভার হয়নি। তবে সেখানে বসা সিকিউরিটি গার্ড নিশ্চয়ই দেখেছে কি হয়েছে। আচ্যুত রাতে মারা গেছে,
তাই রাতের শিফটের গার্ডের জন্য জয় আর তার বন্ধুরা অপেক্ষা করে। সেই গার্ড এলে তারা জিজ্ঞেস করে সেই রাতে কি হয়েছিল। গার্ড জানায় সে আগে আচ্ছুত যে ব্যাংকে কাজ করত সেখানেই চাকরি করত। আচ্ছুতকে সে ব্যক্তিগতভাবেও চেনে। জয় তখন ভিক্ষুকের কাছ থেকে পাওয়া লোকটার বিবরণ গার্ডকে জানায়। জিজ্ঞেস করে সে এমন কাউকে দেখেছে কিনা। গার্ড বলে হ্যাঁ, এমন একটা লোক আচ্ছুতের মৃত্যুর 1 মাস আগে থেকে নিয়মিত এখানে এসে দাঁড়িয়ে থাকতো। জয় তখন বুঝতে পারে বিক্রান্ত আর আচ্ছুত দুজনের খুনি একজন, কিন্তু বুঝতে পারে না 1 মাস আগে থেকে দাঁড়িয়ে থাকার কি কারণ ছিল। তাছাড়া বিবিএ ব্যাংকের সাক্ষী হওয়ায় বিক্রান্তকে মারা হয়েছে সেটা বোঝা যায়, কিন্তু আচ্ছুতকে কেন মারা হলো এই প্রশ্নের উত্তর সে সেই রাতেই পেয়ে যায়। রাতে বন্ধুরা মিলে কবরস্থানে আড্ডা দিচ্ছিল। জয়ের এক বন্ধু একজন লোককে কবরের ফলক তৈরি করতে দিয়েছিল। সেই লোক ফলক নিয়ে এলে দেখা যায় লেখায় ভুল আছে। তখন জয়ের বন্ধু লোকটাকে বলে বারবার প্র্যাকটিস করলে তবেই তো পারফেক্ট হবে, খাতায় নাম লিখে আগে প্র্যাকটিস করে নিলে ভুলটা হতো না। তখনই জয়ের মাথায় ক্লিক করে আচ্ছুত আর বিক্রান্তের জীবনযাত্রা তো প্রায় একই রকম। খুনি হয়তো আচ্ছুতকে এতদিন ফলো করেছে কিভাবে খুন করা যায় সেটা প্ল্যান করতে। এরপর খুনের পদ্ধতিটা আগে আচ্ছুতের ওপর প্রয়োগ করেছে যাতে বিক্রান্তকে মারতে গিয়ে কোনো ভুল না হয়। আচ্ছুত সাধারণ মানুষ, তাই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেও কেউ তদন্ত করবে না, কিন্তু বিক্রান্ত হাই প্রোফাইল কেসের সাথে জড়িত। তাকে মারতে গিয়ে ভুল করলে খুনি ঝামেলায় পড়ে যেত। এই কারণেই আচ্ছুতকে খুন করে আগে প্র্যাকটিসটা সেরে নেওয়া। এরপর জয় একটা প্ল্যান করে। নিজের বন্ধুকে পরদিন সকাল 10টায় আচ্ছুতের বাসায় যেতে বলে। জানায় সেও সেখানে যাবে। আচ্ছুত আসলে নিজের বাসায় থাকতো না, স্ত্রী মারা যাওয়ায় মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতো। জয় যদি সরাসরি গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তাহলে তাকে কেউ পাত্তা দেবে না, তাই সে একটা কৌশল আঁটে। পরদিন সকালে সীতা যখন অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়, জয় তখনই যায় তার সাথে দেখা করতে। সীতা প্রথমে কথা বলতে না চাইলেও পরে রাজি হয়। জয় বলে গাড়িতে যেতে যেতেই কথা বলা যাবে। এরপর সীতার সাথে পুলিশের গাড়িতেই উঠে বসে। পথের সামনে রোড কনস্ট্রাকশনে বাহানা দিয়ে সে গাড়িটাকে সেই রাস্তায় নেয় যেখানে আচ্ছুতদের বাসা। যেতে যেতে সীতাকে জানায় সে আরও ঘাটাঘাটি করে দেখেছে এটা খুনি। সীতা যদি বিবিএ ব্যাংকের কল লিস্ট চেক করে তাহলে হয়তো কোনো লিঙ্ক পেতে পারে। তখনই জয় খেয়াল করে সীতা ইতিমধ্যেই কল লিস্ট চেক করছে। আচ্ছুতদের বাসায় এলে জয় সেখানে নামিয়ে দিতে বলে। পুলিশের গাড়ি থেকে জয়কে নামতে দেখে বাসার লোকজন ভাবে সে পুলিশ। বাসার বাইরে জয়ের বন্ধু আগে থেকেই অপেক্ষা করছিল। তাকে নিয়ে জয় বাসায় ঢোকে। আচ্ছুতের শালার সাথে কথা বলে, পাশাপাশি এলাকার আরেকজন লোককে ডেকে জিজ্ঞাসাবাদ করে যার সাথে আচ্ছুতের সম্পর্ক ভালো ছিল। জিজ্ঞাসাবাদে জানা যায় আচ্ছুত খুব সাধারণ একটা জীবনযাপন করত, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু মৃত্যুর প্রায় মাসখানেক আগে থেকে তার মনে হতো কেউ তাকে ফলো করছে, যদিও তেমন কাউকে সে কখনো দেখেনি। এই 1 মাসে আচ্ছুতের সাথে 2বার দুর্ঘটনা ঘটেছে। একবার বৃষ্টির রাতে ফেরার সময় ম্যানহোলে পড়তে পড়তে বেঁচে গেছে, ঢাকনা সরানো ছিল। আরেকদিন ভিড়ের মধ্যে কেউ তাকে ধাক্কা দিয়ে মেট্রো রেলের সামনে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, লোকজন টেনে তুলে বাঁচিয়েছে। যদিও এগুলো নেহায়েত দুর্ঘটনাও হতে পারে। জিজ্ঞাসাবাদের পর জয়ের আর সন্দেহ থাকে না খুনি বিক্রান্তকে মারার জন্য খুনের প্র্যাকটিস হিসেবেই আচ্ছুতকে মেরেছে। দুভাবে মারার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষে বিদ্যুৎ স্পৃষ্ট করে যখন আচ্ছুতকে মারতে পেরেছে তখন বিক্রান্তের ওপরেও সেই একই পদ্ধতি প্রয়োগ করেছে। এদিকে সীতার সিনিয়র অফিসার সীতাকে দিয়ে বিক্রান্তের কেসটা ক্লোজ করিয়ে দেয়, রিপোর্টারদের সামনে বয়ান দেওয়ায় যে বিক্রান্তের মৃত্যু সাধারণ দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। সীতাও তদন্তে তেমন কোনো লিড না পাওয়ায় মেনে নেয় এটা দুর্ঘটনাই ছিল। আচ্ছুতদের বাসার সামনে কিছুটা দূরে একটা কয়েকতলা ভবন ছিল। জয়ের সন্দেহ হয় সেই ভবন থেকেই আচ্ছুতের ওপর নজর রাখা হতো, তাই সে সেই ভবনের প্রতিটা ফ্ল্যাটের দরজায় নক করে করে খুনির শারীরিক বিবরণ দিয়ে জিজ্ঞেস করতে থাকে এমন কাউকে তারা দেখেছে কিনা। এদিকে সত্যি সত্যি সেই ভবনে ছিল কন্ট্রাক্ট কিলার সাধু। টিভিতে সীতার বয়ান আর কেস ক্লোজের খবর দেখে সে ধরে নিয়েছে বিপদ কেটে গেছে। ঠিক তখনই জয় গিয়ে তার ফ্ল্যাটের দরজায় নক করে। সাধু দরজা খুলে দিলেও জয় তাকে চিনতে পারে না, কারণ সাধু ছদ্মবেশ নিয়ে বিক্রান্ত আর আচ্ছুতকে মেরেছে। সে দেখতে পুরোপুরি সুস্থ স্বাভাবিক একটা লোক, তাই জয় যখন খুনির বিবরণ দিয়ে জিজ্ঞেস করে
এমন কাউকে দেখেছে কিনা সাধু তখনই বুঝে যায় জয় তাকেই খুঁজছে। সে জয়কে জানায় এমন কাউকে দেখেনি। সাধুর একটা অভ্যাস আছে, সে বোতলের পানি খায়, খাওয়া শেষে বোতল দুমড়ে মুচড়ে পকেটে রেখে দেয়, বাইরে ফেলে না, পরে ডাস্টবিনে ফেলে। খুনিকে না পেয়ে যায় অন্য ফ্লোরের ফ্ল্যাটগুলোতে জিজ্ঞেস করতে যায়। এদিকে দরজা বন্ধ করেই সাধু একটা বন্দুকে সাইলেন্সার লাগিয়ে আবার দরজা খুলে জয়কে মারবে, কিন্তু আশেপাশে কোথাও দেখতে পায় না। এরপর বিল্ডিং থেকে বের হওয়া পর্যন্ত সে জয়ের পিছু নেয়। সেটাও যখন সম্ভব হয় না তখন সে ছাদে ওঠে। ভবন থেকে বের হলেই জয়কে গুলি করবে, কিন্তু সেটাও হয় না। জয় যখন বের হয় তখন বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির কারণে অনেকেই ছাতা নিয়ে বেরিয়েছে। জয় তাদের সাথে মিশে গিয়ে অটোতে উঠে যায়। নিজের অজান্তেই হতে যাওয়া হামলার হাত থেকে সে বেঁচে ফেরে। তখন সাধু বশিরকে কল করে। এলাকার টাওয়ার থেকে জয়ের আসার সময়ে যে কটা নম্বর থেকে কল আসা যাওয়া করেছে সেই নম্বরগুলোর একটা লিস্ট চায়, কারণ সে জয়কে ফোনে কথা বলতে দেখেছিল। লিস্ট পেয়ে সাধু একে একে সেই নম্বরগুলোতে কল করে। জয়ের নম্বরে কল করলে সে কল রিসিভ করে হোল্ড করতে বলে একজন লোককে খুনির বিবরণ দিয়ে জিজ্ঞেস করে তাকে দেখেছে কিনা। তখনই সাধু বুঝে যায় এই সেই লোক। এরপর সে এই নম্বর ট্রেস করে জয়ের পেছনে ঘুরে মারার সুযোগ খুঁজতে থাকে। জয় তার অ্যাসিস্ট্যান্ট বন্ধুকে নিয়ে সেই হাসপাতালে যায় যেখানে তার বন্ধু সাত্তি কাজ করে। সাত্তিকে কনভিন্স করে সে গোপনে হাসপাতালের রেকর্ড রুমে ঢোকার সুযোগ করে নেয়। তার ধারণা খুনি এত নিখুঁতভাবে খুন করেছে, তার মানে এর আগেও খুন করেছে। হাসপাতালে পোস্টমর্টেম রেকর্ড দেখে সে জানতে চায় আগেও এমন কোনো মৃত্যু হয়েছে কিনা। সাত্তি সবার চোখের আড়ালে জয়কে রেকর্ড রুমে ঢোকায়, কিন্তু বাইরে বের হতে গিয়ে ডাক্তারের সামনে পড়ে যায়। ডাক্তার রেকর্ড রুমের দরজা খোলা দেখে তালা দিয়ে দেয়। সাত্তিকে নিজের সাথে যেতে বলে। সাত্তির আর কিছু করার থাকে না, সে জয়কে রেকর্ড রুমে তালাবদ্ধ রেখেই চলে আসে। জয় ভেতরে ফোন দিয়ে সব পোস্টমর্টেম রেকর্ডের ছবি তুলতে থাকে। এদিকে সাত্তি বাইরে এলে জয়ের অন্য বন্ধু এসে জয়ের খোঁজ করে। তাদের কথার মধ্যে শুধু তালা দেওয়ার কথাটুকুই সাধু শুনতে পায়। এরপর সে হাসপাতালে তালা দেওয়া রুমগুলো একটার পর একটা ভেঙে ভেতরে দেখতে থাকে। সাধু যখন রেকর্ড রুমের তালা ভাঙছিল শব্দ পেয়ে জয় ভাবে হাসপাতালে কেউ এসে গেছে। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে কয়েকটা সেলফ ফেলে দেয়, এমনকি সেখানকার কাজ ভেঙে বাইরে বেরিয়ে আসে। এবারও ভাগ্যের জোরে সাধুর হাত থেকে জয় বেঁচে যায়। জয় তোলা ছবিগুলোর ফটোকপি করে বাসায় নিয়ে যায়। ছবিগুলোর মধ্যে কোনো লিঙ্ক খোঁজার চেষ্টা করে। কাজ শেষে সব কপি ছাদের ওপর আঠা দিয়ে লাগিয়ে দেয় যাতে বিছানায় শুলেই চোখ পড়ে, কাজের উদ্দেশ্যটা মনে থাকে। রেকর্ড চেক করে জয় জানতে পারে এর আগেও একই প্যাটার্নে কিছু মৃত্যু হয়েছে। এই খবরটা সীতাকে জানাতে জয় সীতার অফিসে কল দিয়ে জেনে নেয় সীতা কোথায়। সীতা তখন একটা রেস্তোরাঁয় বসে বিয়ের জন্য পাত্র দেখছিল। জয় সেখানে গিয়ে কথা বলার চেষ্টা করে, সাথে ডকুমেন্টের ফাইলও নিয়ে গেছে। সীতা কথা বলতে রাজি হয় না, বলে পরে অফিসে আসতে, কিন্তু জয় জোর করে বলতে চাইলে সীতা কনস্টেবল মূর্তিকে দিয়ে তাকে রেস্তোরাঁ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। যাওয়ার আগে জয় ফাইলটা সীতার সামনে রেখে যায় আর জানায় কেন সে এই তদন্ত করছে। অঞ্জলিকে তার বাবার সাথে আসলে কি হয়েছে সেটা জানাতেই সে এসব করছে। সীতা তখন জয়কে বলে যদি খুনি সত্যি কন্ট্রাক্ট কিলার হয়ে থাকে তাহলে জয় যে এত তদন্ত করে বেড়াচ্ছে সে কারণে খুনি জয়কে খুন করছে না কেন। জয় উত্তর দেয় খুনি তাকে চেনেই না তাই খুন করছে না, কিন্তু জয়ের কাছে আর কোনো পোক্ত প্রমাণ ছিল না যেটা দিয়ে সে সীতার সামনে প্রমাণ করতে পারে বিক্রান্ত আর আচ্ছুদের খুনি একই কন্ট্রাক্ট কিলার। এদিকে জয় যখন সীতার সাথে কথা বলছিল তখন অন্যদিকে সাধু জয়ের অ্যাপার্টমেন্টে ঢুকে গেছে। সবকিছু চেক করে সে সেখানে জয়ের জন্য মৃত্যু ফাঁদ তৈরি করে রাখে। জয়কে ফলো করে সাধু আগেই জেনে রেখেছিল জয় ফ্ল্যাটের চাবি দরজার ওপরে রাখে, তাই ফ্ল্যাটে ঢুকতে কোনো অসুবিধাই হয়নি। সাধু গ্যাস সিলিন্ডার অন করে রেখে আসে যাতে গ্যাসে পুরো ফ্ল্যাট ভরে যায়, আর জয় এসে লাইট জ্বালালেই যেন ব্লাস্ট হয়ে মারা যায়। ফাঁদ সেট করে সাধু জয়ের বিল্ডিংয়ের বাইরের রাস্তার ওপারে একটা চায়ের দোকানে বসেছিল। সেখান থেকে জয়ের ফ্ল্যাটের দরজা স্পষ্ট দেখা যায়। জয় এসে দরজার ওপর থেকে চাবি নিতে গিয়ে দেখে চাবির অবস্থান বদলে গেছে। বুঝতে পারে অন্য কেউ চাবি ধরেছিল। সঙ্গে সঙ্গে সে চাবি হাতে নিয়ে বসে পড়ে যাতে দেয়ালের আড়াল থেকে রাস্তার দিক থেকে তাকে দেখা না যায়। এরপর চাবি দিয়ে জানালার কাচ আঘাত করে খানিকটা ভেঙে ফেলে। নাকে গ্যাসের গন্ধ লাগতেই তার আর বুঝতে বাকি থাকে না খুনি তাকে চিনে ফেলেছে। জয়কে বিল্ডিং হতে বের হতে দেখে সাধু বন্দুক তাক করে, কিন্তু জয় বুঝে গিয়েছিল তার উপর আক্রমণ হতে পারে, তাই সে আশেপাশে তাকিয়ে খুনিকে খুঁজছিল। মানুষের পাশে পাশে হাঁটছিল। খুনির যে বিবরণ সে জানে, টাক মাথা, মোটা চশমা,
খোঁড়া পা। তাই মিলিয়ে এমন কাউকে সে খুঁজছিল, যদিও সে জানেই না যে খুনি আসলে তেমন দেখতে নয়। নিজের নিরাপত্তার জন্য জয় পাবলিক ট্রান্সপোর্টে ওঠে না, বরং ইচ্ছাকৃতভাবে একজন ট্রাফিক পুলিশকে থাপ্পড় মারে যাতে তাকে অ্যারেস্ট করা হয়। অন্তত পুলিশ প্রোটেকশন পাবে। দায়িত্বরত ট্রাফিক পুলিশকে থাপ্পড় মারার অপরাধে জয়কে অ্যারেস্ট করে পুলিশ ভ্যানে করে জেলে নিয়ে যাওয়া হয়। জয় এটাই চাইছিল। দূর থেকে সাধুও বিষয়টা খেয়াল করে। জেলে গিয়েও জয় থেমে থাকে না। জেলে বন্দি একজন কন্ট্রাক্ট কিলারের সাথে কথা বলে সে কন্ট্রাক্ট কিলারদের মানসিকতা সম্পর্কে জানার চেষ্টা করে। জানতে পারে কন্ট্রাক্ট কিলাররা সবসময় নিজেদের পরিচয় গোপন রাখে, সাধারণ মানুষদের সাথে মিশে থাকে আর নিজের একজন লোককে ঠিক করে রাখে মধ্যস্থকারী হিসেবে, যার মাধ্যমে সে খুনের সুপারি নেয়। একমাত্র সেই লোকই কন্ট্রাক্ট কিলারের আসল পরিচয় জানে, আর কেউ না। জেল থেকে জয় সীতাকে কল করে জানায় খুনি তাকেও মারার চেষ্টা করেছে। এবার যেন সীতা অন্তত বিশ্বাস করে যে খুনের পেছনে কোনো কন্ট্রাক্ট কিলার আছে। সীতা এবারও বিশ্বাস করে না, তবে মূর্তিকে জয়ের ফ্ল্যাটে পাঠায় ঘটনা সত্যি কিনা জানতে। যখন জানতে পারে আসলেই তেমন কিছু ঘটেছে, তখন সে জয়ের কথা বিশ্বাস করে। সাধু আর জয় দুজনই এবার একে অপরের মানসিকতা বোঝার চেষ্টা করে। জয় বুঝতে পারে নিজের চেহারা প্রকাশ করে সে কত বড় ভুল করেছে। ভয় ঢুকলেও সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সাধুকে ধরবেই, আর সাধুও পণ করে জয়কে খুন করবেই। এদিকে বশির সাধুর জন্য নতুন একটা কন্ট্রাক্ট নিয়ে ঠিকানা অনুযায়ী একজনকে দিয়ে পাঠিয়ে দেয়। ঠিক তখনই সাধু বশিরের অফিসে এসে প্রথমে দরজা জানালা সব বন্ধ করে দেয়। এরপর নিজে গ্যাসরোধী মাস্ক পরে রুমে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়। বশিরকে সে খুন করে, কারণ বশিরই একমাত্র লোক যে তার আসল পরিচয় জানে, আর সে নিজেকে নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নয়। মরার আগে বশির সাধুর অগোচরে চেয়ারের নিচে একটা ঠিকানার কাগজ লাগিয়ে রেখে যায়, যেই ঠিকানায় সন্ধ্যায় সাধুর টার্গেটের পরিচয় নিতে যাওয়ার কথা। জেল থেকে বের হয়ে যায় সীতাকে আরেকবার বিবিএ ব্যাংকের কল লিস্ট চেক করতে বলে। সেখান থেকে তারা বশিরের নম্বর কালেক্ট করে, কিন্তু গিয়ে দেখে সেদিনই বশির মারা গেছে। খুঁজতে খুঁজতে যায় বশিরের চেয়ারের নিচে সেই ঠিকানা পায়। সীতাকে বলে সন্ধ্যায় খুনি নিশ্চয়ই এই ঠিকানায় আসবে। ঠিকানাটা ছিল একটা বাজারের। সীতা সিভিল ড্রেসে পুলিশ ফোর্স নিয়ে বাজারে প্রবেশ করে। সব পুলিশকে ছড়িয়ে ছিটিয়ে রেখে সে নিজে বাজারের সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমে যায়। সীতা জয়কেও নিরাপত্তার জন্য সেখানে যেতে বলে, কিন্তু জয় জানায় সে বাজারেই থাকবে খুনির অপেক্ষায়। জয় আগেই সব পুলিশকে জানিয়ে রেখেছিল খুনির বিবরণ। এক পায়ে পোলিও, চোখে মোটা ফ্রেমে চশমা, মাথায় টাক। পুলিশ সেরকম কারোর জন্যই অপেক্ষা করতে থাকে। এদিকে সাধু এসে সিভিল ড্রেসের পুলিশদের পায়ের জুতো দেখেই বুঝে যায় সে নিজেকে একটু আড়াল করে করে হাঁটে। কেউ তাকে চিনতে পারে না। খুনির বিবরণের সাথে তার কোনো মিলই নেই। এমনকি জয়কে দেখে চিনতে পেরে সে জয়ের কাছে গিয়ে লাইটার চায়। জয় তার দিকে না তাকিয়েই হাতে লাইটার দিয়ে দেয়। তার মাথায় তখন ঘুরছে শুধু খুনিকে ধরার চিন্তা। খুনি যে এভাবে তার কাছে এসে যাবে সেটা সে ভাবতেও পারেনি। তাছাড়া এই বেশে খুনিকে সে চেনেও না। সাধু লাইটার ফিরিয়ে দিয়ে চলে যায়। তখন জয় খেয়াল করে লাইটারের মধ্যে একটা কাগজ গুজে দিয়ে গেছে যে লোক লাইটার নিয়েছিল। তাতে একটা তারিখ লেখা, যে তারিখে জয়ের জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল, যদিও সীতার বদলতে সে আগেই ছাড়া পেয়ে গেছে। পুলিশ খুনির বিবরণের সাথে মিলিয়ে যাকেই সন্দেহজনক মনে হয়েছে তাকেই ধরছিল, কিন্তু তাদের কেউই খুনি ছিল না। পরে বাজারের সমস্ত সিসি ক্যামেরা চেক করেও খুনিকে দেখা যায়নি। সীতা এবারও খুনিকে ধরতে না পেরে জয়ের ওপর রেগে যায়, ভরসা হারিয়ে ফেলে। জয় বলার চেষ্টা করে খুনি তাকে একটা নোট দিয়ে গেছে, কিন্তু সীতা কোনো কান দেয় না। রেগে মেগে সেখান থেকে চলে যায়। জয়ের তখন আর কিছুই করার ছিল না। এই ঘটনার পর জয় নিজের উদ্যম হারিয়ে ফেলে। আন্টিকে কল করে। আন্টি তাকে বলেন ভয় পেলে চলবে না, পিছু হটলেও না, কাজ চালিয়ে যেতে হবে। জয় তখন নতুন করে ভাবতে শুরু করে যে ক্যামেরায় তাকিয়ে ঠিকমতো দেখা যায়নি সেখানে খুনিকে কিভাবে দেখা যাবে। জয় বন্ধুকে নিয়ে সেই বাজারে গিয়ে আবার ফুটেজ চেক করে। খেয়াল করে একটা লোক প্রতিটা সিসি ক্যামেরাই কারো না কারো আড়ালে থেকে পার হওয়ার চেষ্টা করেছে। তার সন্দেহ গিয়ে পড়ে ওই লোকটার ওপরে। আরও খেয়াল করে একটা ক্যামেরা থেকে আরেকটা ক্যামেরা পর্যন্ত যে সময় লাগার কথা মাঝখানে তার চেয়ে একটু বেশি সময় লেগেছে। সে মাঝের জায়গায় গিয়ে দেখে একটা লেটার বক্স রাখা। জয় বুঝতে পারে খুনি তার নতুন কন্ট্রাক্ট নিয়ে ফেলেছে।
এখন নতুন টার্গেটের পিছু নিয়েছে। আসলেও তাই, সাধু তার নতুন টার্গেটকে ফলো করা শুরু করেছে। জয়ের মাথায় তখন একটা প্ল্যান আসে। সে বাজারের পার্কিংয়ে থাকা সেদিনের সমস্ত গাড়ির নম্বর নোট করে। এরপর ট্রাফিক পুলিশের সাইটে গিয়ে এই নম্বরগুলো সার্চ করে দেখে সেদিন গাড়িগুলো কোথায় কোথায় গিয়েছিল। ট্রাফিক পুলিশের বডি ক্যামেরা তো সবসময় চালু থাকে। সেদিন খুনি যে পোশাক পরেছিল, জয় সেই পোশাকের কাউকেই খুঁজতে থাকে এসব ক্যামেরার ফুটেজে। শেষমেশ দেখতেও পায়, কিন্তু এই ক্যামেরাতেও খুনির চেহারা দেখা যায়নি। তবে দেখা যায় খুনি একটা বোতলের পানি খেয়ে বোতলটা দুমড়ে মুচড়ে পকেটে ঢুকাচ্ছে। খুনির চোখের খানিকটা অংশ ফুটেজে ধরা পড়ে। তখন জয় বন্ধুকে বলে, মানুষ তিনটা জিনিস কখনো বদলাতে পারে না, যতই ছদ্মবেশ নিক। এক, নিজের উচ্চতা; দুই, চোখের চাহনি; আর তিন, অভ্যাস। জয় যেদিন সাধুর বিল্ডিংয়ের সব ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করেছিল, সেদিন পকেটে ফোনের ক্যামেরা চালু ছিল। তার মনে পড়ে সেদিন ঠিক একই ভঙ্গিতে একজন পানি খেয়ে বোতল মুচড়ে পকেটে ঢুকিয়েছিল। সে সেই ভিডিও থেকে লোকটার ছবি বের করে ফেলে। ছবিটা সীতাকে দেখিয়ে এটাই খুনি জানালেও সীতা এবারও তাকে পাত্তা দেয় না। পুলিশি সহায়তা মিলবে না, জয় বুঝতে পারে। কিন্তু শুধু একটা ছবির ভিত্তিতে এত বড় শহরে খুনিকে খোঁজা তো সম্ভব নয়। তখন জয় একটা প্ল্যান করে। সেদিনের পর থেকে প্রতিদিন সংবাদপত্রে সাধুর ছবি দিয়ে শোকের বিজ্ঞাপন দেয়। ছবির লোকটা মানে সাধু মারা গেছে, এই কারণে বিজ্ঞাপন দিয়ে শ্রদ্ধাঞ্জলি দেয়া। জয়ের হিসাব, খুনির পরিচিত কেউ না কেউ তো পত্রিকা পড়ে। তারা এই সংবাদ দেখে বিজ্ঞাপনে দেওয়া নম্বরে নিশ্চয়ই কল করবে। আসলেও তাই ঘটে। একটা বৃদ্ধ লোক পত্রিকা পড়তে গিয়ে বিজ্ঞাপনটা দেখে, আর তখনই দেখে তার বাড়ির সামনে দিয়ে সেই মৃত ঘোষিত লোকটাই হেঁটে যাচ্ছে, অর্থাৎ সাধু। সে পেছন থেকে ডাকলেও সাধু খেয়াল করে না। কিছুটা দূরে একটা বাড়িতে ঢুকে যায়। আসলে সেটা সাধুর পরবর্তী টার্গেটের বাড়ি। বৃদ্ধ লোকটা তখন বিজ্ঞাপনে দেওয়া নম্বরে, অর্থাৎ জয়ের নম্বরে কল করে, জানায় কোথাও ভুল হচ্ছে। যার ছবি দিয়ে মৃত্যুর সংবাদ ছাপা হয়েছে তাকে সে একটু আগে হেঁটে যেতে দেখেছে। জয় লোকটার কাছ থেকে সাধু যে বাড়িতে ঢুকেছে তার ঠিকানা নিয়ে নেয়। এদিকে প্রতিদিন পত্রিকায় জয়ের বিজ্ঞাপন দেখে সীতা আর কনস্টেবল মূর্তিও বুঝতে পারে জয় সত্যিই খুনিকে ধরার চেষ্টা চালাচ্ছে। তাই এবার জয় যখন কল করে খুনির ঠিকানা জানায়, সীতা আর মূর্তি সেই বাড়ির সামনে যায়। সাথে জয় আর তার বন্ধুও যায়। কিন্তু আচমকা ভেতর থেকে গুলি ছুটতে শুরু করে সাধু। তারা সরে যাওয়ার আগেই মূর্তির পায়ে গুলি লাগে। জয়ের বন্ধু মূর্তিকে হাসপাতালে নিয়ে যায়। সীতা ইমার্জেন্সি পুলিশ ফোর্স ডেকে নেয়। বাড়ির জানালায় আবছাভাবে খুনির ছায়া দেখতে পেয়ে সীতা সেদিকে গুলি করে। ভেতরে আগে থেকে লিক হওয়া গ্যাসে আগুন ধরে যায়। পুলিশ ভেতরে ঢুকে দেখে একটা ঝলসানো মরদেহ পড়ে আছে। এমনকি একটা রুমে বিক্রান্ত আর আচ্যুতের ছবিও পাওয়া যায়, পাশে টার্গেট লেখা। তো খুনি মরে গেছে ভেবে পুলিশ এই কেসটা তখন ক্লোজ করে দেয়। কিন্তু আসলে সাধু পালিয়েছে। ভেতরে যে মরদেহ মিলেছে সেটা তার ভিকটিমের। পুলিশ কেস ক্লোজ করলেও জয় বুঝতে পারে সাধু এখনো বেঁচে আছে। এত স্মার্ট একজন খুনির এত সহজে মরার কথা নয়। তাছাড়া গুলি যদি বাড়ির সামনে থেকে করা হতো তাহলে মূর্তির বুকে লাগার কথা, পায়ে নয়। তার মানে সাধু অন্য কোথাও থেকে গুলি করেছে, সে পালিয়েছে। আর সাধু লাইটারে যে তারিখ দিয়ে গেছে সেই অনুযায়ী অক্টোবরের 2 তারিখেই জয়কে মারতে আসবে। সেই তারিখে পুরো প্রস্তুতি নিয়ে জয় কবরস্থানে বসে সাধুর জন্য অপেক্ষা করে। তার প্ল্যান সাধুকে মেরে ফেলা, কারণ পুলিশের কাছে সাধু ইতিমধ্যেই মৃত ঘোষিত। জয় শাস্তি না দিলে আর কেউ দেবে না। জয়ের বন্ধু যে কবরস্থানে কাজ করে সে কবরস্থান আগেই খালি করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সাধু এসে পৌঁছায়। জয় তাকে বলে সে জানতো সাধু আসবে। দুজনেই তখন হিংস্র, একে অপরকে মারতে চায়। মারার আগে জয় সাধুকে জানায় কিভাবে সে তাকে খুঁজে বের করেছে। সাধু পিস্তল দিয়ে গুলি করতে চায় আর জয়ের হাতে একটা শাবল, সেটা দিয়ে আঘাত করে। দুজনের মধ্যে চলে লুকোচুরি, আচমকা আক্রমণ, মেরে ফেলার চেষ্টা। এদিকে জয়ের কথা মতো তার বন্ধু কবরস্থানের ফোয়ারা চালু করে দিয়েছে। লাইট ফিউজ হতে থাকলে সাধু ভাবে পায়ের নিচের পানির মাধ্যমে তাকে বিদ্যুৎ স্পৃষ্ট করে মারতে চাইছে জয়। তাই সে পানি থেকে সরে যায়। এক পর্যায়ে সাধু জয়কে ধরে ফেলে, কিন্তু মারার আগে নিজের বোতল থেকে পানি খায় আর জয়কে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করে। জয় তখন জানায় তার প্ল্যান বিদ্যুৎ স্পৃষ্ট করে মারা ছিল না, প্ল্যান ছিল পানি খাইয়ে মারা। সে সাধুর পানি খাওয়ার অভ্যাসটা জানত। কবরস্থানে ঢুকে সাধু যখন নিজের পানির বোতল রেখেছিল
তখন সাধুর অগোচরে জয় সেই বোতল বদলে একই রকম দেখতে আরেকটা বোতল রেখে দিয়েছিল। সেই বোতলে পানি ছিল না, ছিল পানির মতো দেখতে একটা কেমিক্যাল, যেটা খেলে 30 সেকেন্ডের মধ্যে মানুষ মারা যায়। সাধু তখন সত্যিই মারা যায়। জয়ের বুদ্ধির কাছে এসে হেরে যায়। এরপর জয় আর তার বন্ধু মিলে আগে থেকে খুঁড়ে রাখা কবরে সাধুকে পুঁতে ফেলে। অঞ্জলির বাবার মৃত্যুর শোধ নেওয়ার পর জয় অঞ্জলির সাথে দেখা করে। তাকে বলে তার বাবাকে যে মেরেছে সে তাকে তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছে ক্ষমা চাইতে। এরপর জয় অঞ্জলিকে কাঁদায় যাতে তার ভেতরে জমে থাকা সব কষ্ট বেরিয়ে আসে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে তেমনি কিছু ভালো মানুষও আছে। একটা ব্যাংকের স্ক্যাম ফাঁস করে দেবার কারণে প্রাণ হারাতে হলো বিক্রান্তকে, সাথে নির্দোষ আচ্ছুত যে জানতই না কি হয়েছে তাকেও দিতে হলো জীবন। একা হয়ে গেল ছোট্ট অঞ্জলি। দর্শক, এভাবে যেমন একজনের কারণে আরেকজনকে মরতে হয় তেমনি জয়ের মতো কিছু ভালো মানুষও পৃথিবীতে আছে যারা জীবন দিয়ে হলেও অন্যায়ের বিরুদ্ধে লড়ে যায়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ধন্যবাদ।